হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। হাতে কফির মুখটা তুলে ঠান্ডা গলায় বলে, অসুবিধা নেই, উনি এই কফি ছুঁয়েও দেখবে না। ফারিন দোলার কথা বুঝলো না। দোলা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। ফারিনকে বলা দোলার কথার মানে হলো কফি ছিল একটা ইশারা। এই ভর দুপুরে শেখ তৌসিফ আহমেদের তার বউকে চাই। ডাইনিং টেবিলে বসা বাবা ভাইয়ের সামনে বউকে সরাসরি ডাকতে পারছিল না, তাই কফি চেয়েছে। দোলা এই কয়েকদিন তার স্বামীর ইশারাও শিখে গিয়েছে। দোলা কি লক্ষ্মী বউ। ঘরে ঢুকে বেড সাইডে টেবিলে কফির মুখটা রাখতেই তৌসিফ দোলাকে বলে ওঠে, দরজা লাগিয়ে এসো। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে জারিফ শহর চষতে বেরোয়। ছুটে যায় তার পছন্দের জায়গাগুলোতে, তার দুলির পছন্দের জায়গাগুলোতে। ইদানিং জারিফ বাইক নিয়েও বেরায় না, হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখিয়ে সুন্দরভাবে নাস্তা খেয়ে বেরিয়ে যায়। ভালো লাগলে দু একটা টিউশনি করায়। ছকবাঁধা জীবন ভালো লাগে না জারিফের। ছুটে যায় কুটুম বাড়িতে খেতে। রাতে ফজিলা তন্নিশা ছাত্রী নিবাসের পেছনের গলিতে যায়। রুম নাম্বার 304-এ এখনো কোনো ছাত্রী ওঠেনি। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে রাত করে বাড়ি ফিরে মাকে দেখিয়ে রাতের খাবার খায়। ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে নিজের মাথাটাকে বালিশের নিচে ঢুকিয়ে নেয়। তবে জারিফ এখন আর কাঁদে না। ওভাবে ঘুমোতে ভালো লাগে, তাই ঘুমায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জারিফ তার স্টুডেন্টদের বাসার সামনে যায়। সেখানে তার বাইকটা পার্ক করে রাখা। আজ অনেকদিন পরে বাইকে উঠবে সে। উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরছে। ভবঘুরে জীবন, আজ একটু অ্যাডভেঞ্চার করবে সে। দোলা সিটকিনি তুলে স্বামীর দিকে ঘুরে তাকায়। না, আজ ভর দুপুরে ডাকার কারণ দেওয়া নেওয়া নয়, কারণ অন্য কিছু। তৌসিফ নির্বিকার চিত্তে হাতের ফোনে থাকা জারিফ আর দোলার ছবিগুলো দেখে দৃষ্টি সরিয়ে দোলার দিকে তাকায়। দোলা ততক্ষণে বুঝে গিয়েছে কি ঘটেছে। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে মেঝাতে বসে হাঁটু মুড়ে তৌসিফ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, তো এর জন্য প্রথমে মদ দাওনি বিয়েতে, তো তারপর কেন দিলে? দোলা শুকনো গলায় কাট কাট করে বলে, আপনার টাকা দেখে, আপনি বড়লোক দেখে রাজি হয়েছি। তৌসিফ হাসে। কিছুক্ষণ হেসে দোলার সামনে হাঁটু ভেঙে বসে বলে, তোমরা মফস্বলের মেয়েরাও খুব চালু। এত গভীর প্রণয় ছিল, অথচ আমি খোঁজ লাগিয়েও কিছু জানতে পারলাম না। অবশ্য আমার এসবে কিছু যেতে আসতো না, বিয়ে তোমাকে করতাম। দোলা কোনো জবাব দেয় না, শুধু ফিচেল হাসে। তৌসিফ হাতের ফোন থেকে ছবিগুলো ডিলিট করে ফেলে। খুবই শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, বিয়ের দিন সন্দেহ হয়েছিল যদিও। অ্যানুয়ে ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি শেখ তৌসিফ আহমেদের বউ, এটাই চিরন্তন সত্যি। এবং তৌসিফ আহমেদ খুব ভালো করে জানে কীভাবে বউ পালতে হয়। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া, কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ। পরীক্ষার সময় আমার সাথে যাবে। দোলাও সাথে সাথে তাচ্ছিল্যের সহিত জবাব দেয়, জো হুকুম মেরে আকা। তৌসিফ উঠে দাঁড়াতেই দোলার ফোন বেজে ওঠে। দোলা উঠে ফোনটা তুলে হাতে নিতেই তৌসিফ বলে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। দোলা তাই করে। ওপাশ থেকে তৃপ্তির কান্না ভেজা গলার আওয়াজ ভেসে ওঠে, দুলিরে, জারিফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। দুলির দেবতা মুখ থুবড়ে তার সিংহ দুবারে এসে পড়েনি, তবে দেবদার ঘোর বিপদ অবশেষে হয়েইছে। হয়তো তার দুলির কারণে। খবরটা পেয়ে দোলা বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকারে তালা লেগে যায় শেখ বাড়ির সবার কানে। ছুটে আসে সবাই, কি হয়েছে জানতে চায়। দোলা তরপাতে থাকে। শেখ তৌসিফ আহমেদ শান্ত চোখে দেখতে থাকে দোলাকে। সত্যিটা জেনে পুরো শেখ বাড়িতে ছিছি পড়ে গেল। বাড়ির বউ পরপুরুষের জন্য চোখের পানি ফেলছে। কি পাপ, এত মহাপাপ! আগে হলে দৌড়রা মেরেই ফেলতো। দোলা কারোর কথা গায়ে মাখল না। সে একটুও কার্পণ্য করলো না তার দেবদার জন্য গলা ফাটিয়ে কাঁদতে। শেখ তৌসিফ আহমেদ বউকে নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা করলো। টেনে হিঁচড়ে ঘরে ঢোকালো। দোলা শুধুই বলে যাচ্ছে, আমাকে একটিবারের জন্য যেতে দিন, অল্প কিছু সময়। দোলাকে ধমকাতে লাগলেন তার ভাসুর শ্বশুর। দোলা যেন সেসব কিছু গায়েই মাখলো না। সে ছুটে পা বাড়াতে চাইল সামনে। পেছন থেকে বৈধ পুরুষ তার পথ রোধ করলো। দোলা উন্মাদের মতো কেঁদে কেঁদে বলে, অল্প কিছু সময়। তুই আমার স্ত্রী দোলা,
ভুলে যেও না। হ্যাঁ জানি জানি তো। বিশ্বাস করুন, আপনি রাতে সব সময় আপনার স্ত্রীকে আপনার বিছানায় পাবেন। শুধু অল্প কিছু সময়ের জন্য যেতে দিন। কি ভয়ঙ্কর কথা বলে ফেললো বাড়ির বউ শ্বশুর ভাসুরের সামনে। ছি! চিৎকারে গুমোট হয়ে উঠল পরিবেশ। মুখ ফিরিয়ে যে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তৌসিফকে বুঝিয়ে দিয়ে গেল বইয়ের রাশ টানতে, নইলে শেখ বাড়ির মান ধুলোয় মিশে যাবে। দোলা নিজের হাত ছাড়াতে ব্যস্ত, আর্তনাদ করেই যাচ্ছে। দয়া করে যেতে দিন। না, তুমি আমার স্ত্রী। দয়া চাইছি। এই জীবনে আর কখনো কিচ্ছু চাইবো না আপনার থেকে, শুধু 1 ঘন্টা। আর কখনো আপনার বাড়ি থেকে বেরোবো না আমি। আমার সীমা হবে আপনার রান্নাঘর আর বিছানা। হাত জোর করে তৌসিফকে দোলা। তৌসিফ নির্বিকার ঘরের ভিতরে টেনে ঢোকানোর চেষ্টা করছে দোলাকে। দোলা ধাক্কা দিয়ে পা বাড়ায় সামনে। তৌসিফ শান্ত স্বরেই বলতে থাকে, শোনো দোলা, আজ যদি এ বাড়ি থেকে আমার অনুমতি ব্যতীত তুমি বের হও, তাহলে দুনিয়ার কাছে তুমি ভ্রষ্টাচারী হবে। দোলা শুনল, তবে পা থামালো না। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙে, ছুটতে থাকে সিংহদুয়ারের দিকে। তার দেবদাহ এলো না, সে যাবেই যাবেই। তৌসিফ দোতলার শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ফারিনের দিকে তাকিয়ে বলে, ঘরের ভিতরে যাও। আজ এখানে যাই হয়ে যাক না কেন, আমি না বলা পর্যন্ত ঘর থেকে বের হবে না কেউ। ফারিন চলে যায় দেবরের আদেশে। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে গেট দারোয়ানকে কল দেয়। তারপর অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, গেটে তালা দাও। প্রসাদের সিংহদুয়ার রুদ্ধ করে দেওয়া হলো। দ্বারের দিকে ছুটতে ছুটতে যেতে থাকা পারু চোখের পানি মুছছে। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে তার দেবতার বলা সেই কথাগুলো। আচ্ছা দুলি, একটু মজা করছি, রেগে যাস না। একটা দৃশ্য কল্পনা কর। ধর তুই পারু, আমি তোর দেবদা। পারিবারিক দ্বন্দ্বে তোর অমন করে অন্য আরেকজনের সাথে বিয়ে হলো। আমি ওভাবে মাথা হয়ে তোর দুয়ারে গিয়ে চেগিয়ে পড়ে থাকলাম। তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে দৌড়ে এলি কাঁদতে কাঁদতে। তুই আমার কাছে এসে পৌঁছানোর আগেই সিংহদ্বার বন্ধ হয়ে গেল। তার দেবদা আসেনি, অভিমানী দেবদা আসেনি দোলার কাছে। শুধু অভিমানী দূর থেকে আরেকটু দূরে চলে যেতে চাইলো। আসেনি দোলার দৌড়ে। তাতে কি, জারিফের স্বার্থপর পারু যাবে, গিয়ে শুধু বলবে, শাস্তি আমরা দুজনেই পেয়েছি। দেখো, আমিও ভালো নেই। তুমি ভেবো না তোমাকে ছাড় দেওয়া হয়েছে, ভেবো না। আর কি কি বলবে দোলা সাজাতে লাগলো। তবে গিয়ে দেখলো সিংহদ্বারে তালা ঝোলানো, বড় একটা তালা। তবে এখনো উপায়? হাঁপাচ্ছে দোলা। বাড়ির কাজের লোকেরা আঙিনায় দাঁড়িয়ে ভ্রষ্টাচারিণী দোলার ছটপটানি দেখছে। কিছু মুখে না বললেও মনে মনে ধিক্কার দিচ্ছে দোলাকে। দোলা দারোয়ান চাচাকে বলল গেটের তালা খুলতে। দারোয়ান চাচা নির্বিকার, কাঁদতে কাঁদতে মূর্ছা যেতে চাইল দোলা। তখনই তার বৈধ পুরুষ এসে তার চুলের মুঠি ধরল। ধরবেই তো, স্বাভাবিক। ভ্রষ্টাচারিণীকে শাস্তি দেওয়া উচিত। টেনে হিচড়ে শেখ বাড়িতে ঢোকানো হলো পারুকে। পারু শুধু বলতে লাগলো, মাত্র আধা ঘন্টা, দূর থেকে দেখে চলে আসবো। বৈধ পুরুষ অমন মুখ মুড়ি চরিত্রহীনাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে যাচ্ছে। পুরো দোতলা ফাঁকা। আজ স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না। সবাই যার যার ঘরে দরজা লাগিয়েছে। ঘরে ঢুকিয়ে বিছানার উপর ফেলে ঘরের দরজা বন্ধ করা হলো। পারু কাঁদছে। কাদার প্রয়োজন কি এখন? সে গেলেই কি দেবতা সুস্থ হয়ে যাবে? বৈধ স্বামী ভ্রষ্টাচারিণী স্ত্রীকে শাস্তি স্বরূপ চামড়ার বেল্ট দিয়ে কিছুক্ষণ মারল। কত বড় দুঃসাহস! আজ জন্মের তরে দ্বিচারিতার সব ঘুচিয়ে দিল। হাঁপাচ্ছে সে। ততক্ষণ চুপ হয়ে গিয়েছে দোলা। শরীরের যন্ত্রণা আর টের পেল না সে। উপর হয়ে পড়ে রইল। বৈধ পুরুষ এসে চুলের মুঠি ধরে স্ত্রীকে ঘুরিয়ে শুইয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, এই প্রথম আর এই শেষ। এরপর পরপুরুষের জন্য চোখের পানি ফেলতে দেখলে শক্তি অপচয় করবো না আর। জানে মেরে বাড়ি আঙিনায় কবর দিয়ে দিব। দোলা নিষ্পলক সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল চেপে ধরে বৈধ পুরুষ চেঁচিয়ে ওঠে, শরীরে স্বামীর গন্ধ নিয়ে মামাতো ভাইয়ের জন্য শোক, এই তোর হয় না? কি কম দিয়েছি তোকে? জবাব দে, জবাব দে। জবাব পাওয়ার জন্য শেখ তৌসিফ আহমেদ প্রশ্নটা করেনি। স্ত্রীকে নিয়ন্ত্রণে আনতে প্রথম পদক্ষেপ হিসেবে এতটুকুই মার যথেষ্ট ছিল। শেখ বাড়ি নিস্তব্ধ এখন। তৌসিফ বারান্দায় দাঁড়িয়ে ঘন্টাখানেক সিগারেট ফুঁকতে লাগে।
শরীরকে আটকানো যায়, কিন্তু মন মন কিভাবে আটকাবে তৌসিফ বুঝতে পারছে না। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে তার বউকে তালাক দেবে না, তাহলে মানুষ বলার সুযোগ পাবে বউ দ্বিচারিণী হলো কারণ শেখ তৌসিফ আহমেদ ব্যর্থ। হয়তো তার ত্রুটি আছে, সে দেবে না তালাক, সে ওই বউকেই মানুষ বানিয়ে সংসার করবে। কুমারী ছিল, শুদ্ধ শরীর ছিল, মনটা শুধু বেহায়া। ওই বেহায়া মনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে মনটাকে নষ্ট করবে তৌসিফ। রাগ আর প্রচণ্ড জেদেও তৌসিফ উত্তেজিত হয় না। এক হাতে মাথা চুল খামচে ধরে। 4 নাম্বার সিগারেটের শেষ টান দিয়ে সে বারান্দা থেকে ঘরে ঢোকে। বিছানায় স্ত্রীর কাছে এগিয়ে যায়। আজ একে একেবারে জব্দ করে তবেই তৌসিফ থামবে, যেন ভবিষ্যতে এমন পাপ করার সাহস না পায়। এক টানে শাড়ির আঁচল সরিয়ে হামলে পড়ে। পারু শুধু সিলিংয়ের দিকেই তাকিয়ে। তার বৈধ পুরুষ তার অবস্থান বুঝিয়ে দিতে তাকে আরও একবার দখল করে নিল। সময় গড়ায়। শেখ তৌসিফ তার স্বামিত্ব ফলিয়ে তার স্ত্রীর থেকে সরে গিয়ে আবারও চোয়াল চেপে ধরে বলে, হয়নি নাকি আরও লাগবে? এখনো মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে? দোলা নিষ্পলক তাকিয়ে আছে ঘরের সিলিংয়ের দিকে। তৌসিফ দোলার খুলে ফেলা লাল রঙের শাড়িটা তুলে দোলার শরীর ঢেকে নিজের টি শার্ট পরতে পরতে উঠে দাঁড়ায়। অন্তদন্ত হয়ে ড্রয়ার থেকে সব ধরনের জন্ম নিরোধক ওষুধের পাতা নষ্ট করে বিনে ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরায়। মন আটকানোর একটা অভিনব উপায় পেয়ে গিয়েছে শেখ তৌসিফ আহমেদ। সিগারেটটা শেষ করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় তৌসিফ। বিছানায় স্বামীর অত্যাচার আর সংভোগের চিহ্ন শরীরে নিয়ে পড়ে রয় দোলা, আর মেঝেতে পড়ে রয় শেখ তৌসিফ আহমেদের চামড়ার বেল্ট, যেটা একজন ভ্রষ্টাচারিণীকে শাস্তি দিয়েছে আজ। বাড়ির বউয়ের এমন আচরণ কারোরই সহ্য হচ্ছে না। রাতে খেতে বসে এই নিয়ে বিশদ আলোচনার সভা বসেছে সেই বাড়ির পুরুষদের মধ্যে। এ বাড়ির মান সম্মান জড়িত, তাই তৌফিকুল ইসলাম ছেলের কাছে জানতে চাইছে তার ছেলে এখন কি করবে। শেখ তৌসিফ আহমেদ সাহেব জানিয়ে দিল সে বউ তালাক দেবে না, বউকে মানুষ বানিয়ে ফেলবে। তৌসিফ বউকে মানুষ বানাতে কি কি করতে চায় তা কেউ জানতে চাইল না। রাতের খাবার শেষে তৌসিফ বউয়ের জন্য প্লেটে খাবার আর একটা মলম নিয়ে নিজের ঘরের দিকে গেল। শরীরে যত আঘাত পড়েছে সেগুলোতে মলম লাগাবে তৌসিফ আহমেদ। পথভ্রষ্টা হলেও বউ তো। মেজাজটা তার রাতে ঠিক হয়েছে খানিকটা। সিদ্ধান্ত নিয়েছে এখন একটু বোঝাবে। এমনিতেও কম মার পড়েনি গায়ে। অত সুন্দর নরম শরীর কিভাবে এত মার খেয়েও না চেঁচিয়ে পারলো তৌসিফকে বেশ অবাক করেছে। দরজার সিটকানি খুলে ভিতরে ঢুকে দেখে দোলা তখনও বিছানায়। তৌসিফ বেড সাইডের টেবিলে খাবার প্লেটটা রেখে গিয়ে দরজা লাগিয়ে মলম নিয়ে এগিয়ে যায় বউয়ের কাছে। চোখ বন্ধ দোলার। গা থেকে শাড়িটা সরিয়ে তৌসিফ দেখলো সায়া ব্লাউজ পরিহিতা অর্ধনগ্ন শরীরে রক্তলাল আঘাতের দাগ। মেজাজ তখন পড়ে গিয়েছিল পুরোপুরি। বউয়ের জন্য খানিকটা দরদও লাগলো তার। ভীষণ শখের বউ তার। কখনো কোনো মেয়েকে দেখে এক দেখায় তৌসিফের মাথায় বিয়ের ভূত চাপেনি। সে দোলাকে না ডেকে দরদ নিয়ে মলম আঙ্গুলে নিয়ে দোলার পেটের কাছে আঘাতে লাগিয়ে দিতেই চমকে ওঠে। মুহূর্ত লাগলো না তার। দোলাকে আগলে নিয়ে গালে চাপড় মেরে বলে, দোলা, দোলা। দোলা সাড়া দেয় না। তৌসিফের বুঝতে বাকি নেই দোলা কখনোই আর সাড়া দেবে না। শরীরটা কাঁপছে তার। এসব কেন? এসব কি? কেন হলো? ক্ষীণ আশা দোলা বেঁচে আছে। দোলার দায়িত্ববান বৈধ পুরুষ অ্যাম্বুলেন্সে দোলার হাত ধরে বসেছিল। বাকরুদ্ধ সে। দোলার অর্ধনগ্ন শরীরটা তার স্বামীর কেনা 4000-এর লাল শাড়িতে মোড়া। অ্যাম্বুলেন্স থেকে দোলাকে নামানো হলো। ডাক্তার দেখলেন, জানালেন দোলা নেই। মৃত্যুর কারণ অজানা। শরীরে শুধু আঘাতের চিহ্ন। দোলার পোস্টমর্টম রিপোর্টে এলো দোলাকে হসপিটালে নিয়ে আসার 3 ঘন্টা আগে দোলা মারা গিয়েছে। মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। দোলার গল্প ফুরিয়ে গেল।
বাকি রইল দোলার জীবনে বৈধ মানুষগুলো। তারা শোকাহত হলেন, বিষণ্ণ মনে দোলার দাফন কার্য সম্পূর্ণ করলেন। পুলিশ কেস হয়নি, কারণ দোলার স্বামীর হাতে তো মরেনি। রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট থাকলেও দোলার মৃত্যুর আসল কারণ এই পৃথিবীর কেউ না জানুক, ওটা রহস্য হয়েই থাকুক। দোলার কবর শেখ বাড়ির পূর্ব পাশের পারিবারিক কবরস্থানে। দোলার শ্বশুর ভাসুর মনে মনে পছন্দ করলো না অমন দ্বিচারিণী বউয়ের কবর এ বাড়িতে হোক, কিন্তু তবুও দোলার কবর স্বামীর বাড়িতেই হলো। এতে শেখ বাড়ির মান সম্মান জড়িত, বাড়ির বউয়ের কবর অন্যখানে কেন হবে? শোক যথাযথভাবে পালন হলো দোলার মৃত্যুর। দোলার দায়িত্ববান স্বামী দোলার দাফনের দিন থেকে এতিম খাইয়ে যাচ্ছেন। এখনো অবধি মাথা থেকে টুপিটা খোলেনি, সিগারেট হাতে নেয়নি। আত্মহত্যা মহাপাপ। পাপী দোলার এই মহাপাপটা করতে হলো না। তার প্রতি সৃষ্টিকর্তা সদয় হলেন। অত্যন্ত সুখের মৃত্যু ছিল ওটা। বউ মারা গেল, আত্মীয়তা ফুরিয়ে গেল, শেখ বাড়ির ছোট ছেলে বিপত্তিক হলেন। দোলার কবরের পাশে লাগানো পাতাবাহার গাছগুলো ডালাপালা ছড়ার আগেই শেখ বাড়ির মুরব্বীরা শেখ তৌসিফ আহমেদের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। এবার তারা নিজেরা পছন্দ করবেন ভালো মেয়ে। শেখ তৌসিফ আহমেদ বিষণ্ণ ভঙ্গিতে সরাসরি বারণ না করলেও সময় চাইলেন। সম্ভবত তিনি ভুলে গিয়েছেন সময়ের দরকার হয় না স্বামী হতে। একদলা মাংসপিণ্ড হাতের কাছে পেলে আর শারীরিক সক্ষমতা থাকলেই স্বামী হওয়া যায়। সময় লাগে তো স্ত্রী হতে। এতগুলো দিন নিজের মনকে মানিয়েও যা হতে পারেনি দোলা। বেঁচে থাকলে হয়তো পারত, যদি তৌসিফের পরিকল্পনা মাফিক তৌসিফের বাচ্চা তার পেটে আসতো। কবরস্থান নতুন। দোলার কবর রাজমিস্ত্রিরা মার্বেল পাথরের দেওয়ালে ঘেরাও দিয়ে দিতে এসেছেন। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে বউকে অলংকারে আবৃত করে রাখতে চাইতেন। মরে যাওয়ার পর বউয়ের কবরটাও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করলেন। স্বামী হিসেবে তিনি যে দায়িত্ববান। রাজমিস্ত্রিরা তাদের কাজ করছে, শেখ তৌসিফ তার ঘরের বারান্দা দিয়ে তা দেখছেন একদৃষ্টে। কাজের মেয়ে এসে তৌসিফের হাতে একটা নোংরা কাগজ দিয়ে বলে এটা ময়লা ঝুড়িতে পেয়েছে সে। দেখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কাগজ। কাগজটা আসলেই গুরুত্বপূর্ণ ছিল। একটা চেক, তাতে রয়েছে 7 লক্ষ টাকা, যার বিনিময়ে সে তার বউকে পেয়েছিল। তবে শুধু শরীরটা, মন নয়, কারণ তার বউ ছিল যে ভ্রষ্টাচারিণী। দোলা মরল, সব লেটা চুকে গেল। গল্পে তো দেবদা মরে যায়, বাস্তবে একটু ভিন্নই থাক। পারো মরুক, দেবদারা বেঁচে থাকুক, আর এই পৃথিবীর সব দুধে ধোয়া তুলসী পাতা মানুষগুলো বেঁচে থাকুক, যারা খুব গুছিয়ে জীবনযাপন করতে পারে। দোলার মতো অগোছালো নয়, হটকারী নয়, অসহায় নয়, স্বার্থপর নয়, চরিত্রহীনা নয়, সবশেষে যারা দোলা নয়। পারো মরেছে, পৌষ গিয়ে মাঘ পেরিয়ে ফাল্গুন এসেছে। শেখ বাড়ির ছোট ছেলের বইয়ের কবর ফুলে ফুলে ভরে গিয়েছে। দোলার স্বামী নিয়ম করে সপ্তাহে একবার পরিষ্কার করায়, দায়িত্ব থেকে। আচ্ছা, দোলার স্বামীর কথা বাদ দিই, চলুন পারুর দেবদার কাছে যাই। সে কি করছে জানতে ইচ্ছে করছে না? অ্যাক্সিডেন্টের পরে 3 মাস সময় নিয়ে দোলা দেবদা সুস্থ হলো। গল্পের মতো দেবদা কখনো জানতে পারেনি পারু তার কাছে আসবে বলে ছুটছিল। দেবদার জানার প্রয়োজন তো নেই, সে জানলে তার কষ্ট বাড়তো, বই কমতো না, রাগও হতো। দেবদা জানেনি, ভালো হয়েছে। আজকাল দেবদা দেখে শুনে বাইক চালায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সে জীবনের মানে বুঝতে পারল। এবারের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল না, সে চাকরিটা গ্রহণ করলো। জীবনে ফিরল দেবদা, নিজেকে বদলে ফেলল। শুধু বদলাতে পারল না পারুর প্রতি তার ভালোবাসা, কমাতে পারল না কিছুতেই। পারু মরেছে তা সে জেনেছে, তবে তাতে কি? পারুর শরীরটা মরেছে, ওই শরীরের সাথে দেবদার কি লেনা দেনা? সে তো ভালোবাসে ওই নামটিকেই, তার দুলিকে। অফিস শেষে ফাঁকা সময়ে ছুটে যায় জারিফ দুলির পছন্দের জায়গাগুলোতে। রাতে নিস্তব্ধ মফস্বলে হেঁটে বেড়ায়। হাঁটতে হাঁটতে ফজিলা তুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলিতে যায়। আজও গেল।
শেফা ফার্মেসির সামনে কুকুর ডাকে, সে তাড়িয়ে দেয়। ঘাড় গড়িয়ে 304-এর কামরায় জানালার দিকে তাকায়। তাকিয়ে আজ জারিফ অবাক হলো। তার বুকে কাঁপন ধরল। 3তলার রুমটাতে আলো জ্বলছে আজ। দেবদার শরীর কাঁপছে। থ হয়ে দাঁড়িয়ে থাকে সে। জানালা খুলে যায়, দেখে এক অন্য মেয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওই রুমে নতুন এসেছে। তার কানে ফোন চেপে ধরে রাখা। জারিফ মেয়েটিকে দেখে। ঠিক তখনই গলিতে একটা বাইক এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে ফোন কানে চেপে ধরে কথা বলছে। ছেলেটার দৃষ্টি 304-এর কামরায়। জারিফ দুজনকে দেখে, তারপর স্মৃতিচারণ করে। জারিফের একবার ইচ্ছে করলো ওদের থামিয়ে দিতে, কিন্তু সে থামলো না। দেখুক না স্বপ্ন, মন ভাঙবে বলে স্বপ্ন দেখা বারণ নাকি? কিছুক্ষণ দেখে জারিফ চলে যায়। কাল হয়তো আর আসবে না এখানে। এদেরকে বিরক্ত করা যাবে না। স্বপ্ন দেখতে দিতে হবে, যে স্বপ্ন ভাঙবে বছর 4 পরে। রাত করে হলেও জারিফ বাড়িতে যায়। আজও গিয়েছে। পরপর কলা পসিবল গেট খোলার শব্দ হয়, বন্ধ হয় গেট। জারিফ ভিতরে ঢুকে দেখে জাহিদা আনাম খাবার নিয়ে বসে আছে। জারিফ ফ্রেশ হয়ে বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে রাতার খাবার খায়। কি কি বাজার লাগবে তা জানতে চায়। খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। তারপর জারিফ নিজের ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপর হয়ে শোয়। মাথাটা ঢুকিয়ে দেয় বালিশের নিচে। বালিশ দিয়ে চেপে ধরে মাথা। জাহিদা আনাম ডাইনিং টেবিলে চেয়ারে বসে রোজ অর্ধেক রাত ছেলে চাপা আত্মনাদ শোনে, খুব ক্ষীণ স্বরে। কিছুক্ষণ পর থেমেও যায়। জারিফ ঘুমিয়ে যায়। তার ছেলে তাকে শাস্তি দিচ্ছে রোজ। সকালে ঘুম থেকে উঠে জারিফ নাস্তা খেয়ে মায়ের প্রেসক্রিপশন নিয়ে নেয় ওষুধ আনবে বলে। রোজ খুব মন লাগিয়ে অফিস করে। অফিস শেষে ছুটে যায় আবারও তার দুনির পছন্দের জায়গাগুলোতে। মাঝে মাঝে জারিফের খুব ইচ্ছে করে দোলার কবরটা একটু দেখতে। সব সময় না, মাঝে মাঝে। তবে সে নিজেকে সংযত করে নেয়। পারু পরশ্রী, তাই ওটা তো পরশ্রীর কবর। দুলি তো তার মনেই আছে, যার কখনো দাফন হয়নি। এই তো এখনো জারিফ স্টাফ কোয়ার্টারে দিঘির পাড়ে বসে আছে, তার পারুকে সাথে নিয়ে। তবে পাশে নয়, মনে। সজিবাবা পশ্চিমে ঢলে পড়ল। আজহার হলো। জারিফও তার দুলিকে নিয়ে উঠে দাঁড়ায়। আর তারপর আর কি? ইতির গল্প ফুরালো, নোটে গাছটিও মুড়ালো।